ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাণী তো কোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। ও তো তানিয়াকে নিয়ে একটু কাছে টেনে নিয়ে আদর করছে। ঠিক তখনই আমরা দেখতে পাই মৌলি সেখান থেকে চলে যাচ্ছিল তাড়াহুড়ো করে। এবার বাণী তো মৌলিকে ধরেছে ভালো মতন। বাণী মৌলিকে উত্তম মধ্যম দেয়। বাণী মৌলিকে বলছে যে সত্যি কোনোদিনও চাপা থাকে না মৌলি দিদিমণি। বাণী তো জানেই মৌলি ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। বাণী তো বারবার করে মৌলিকে বলছে যে সমস্ত সত্যিটা স্বীকার করে নিতে ওকে। আসলে বাণী ওদিন কি করতে গেছিল সেটা যেন মৌলি সকলের সামনে স্বীকার করে, এটাই বোঝানোর চেষ্টা করছে বাণী। এরপর সেখানে দেখা যায় পিনাকি আর দাদু চলে আসে। এবার আমরা তো সবাই জানি নয়নতারা কেমন নাটক করে। নয়নতারা দাদুকে দেখে যেই নাটকটা স্বাভাবিকভাবে করে সেটাই আবারও করছে। বলছে যে ওগো দেখো, ওই বাণী ডাকাত রানী কিভাবে মৌলি দিদিভাইকে চেপে ধরেছে। বাণী এরপর পিনাকি আর দাদুকে সমস্ত সত্যি ঘটনাটা বলছে। বাণী বারবার করে বোঝানোর চেষ্টা করছে যে ও ওই ফ্যামিলির কোনো ক্ষতি করতেই পারে না, ও ভাবতেও পারে না ওই ফ্যামিলির কোনো ক্ষতি করার কথা। বলছে যে আমি আপনাদের নুন খেয়েছি, আমি কী করে তোমাদের ক্ষতি করব এত বড়। অনিরুদ্ধ জানায় ওদেরকে বরঞ্চ যদি ওরা ওই পরিবারের কোনো ক্ষতির আভাস পায় তখন অনিরুদ্ধরাই গিয়ে পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করে। আমরা তো ভালো মতন জানি মৌলি আর নয়নতারা এই চরিত্রে কেমন অভিনয় করছে। মৌলি দেখা যাচ্ছে পিনাকিকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে বাণী আর অনিরুদ্ধ মিলে কোর্টে যে প্রমাণগুলো দেখিয়েছে সেগুলো নাকি কারচুপি করেছে ওরা। মৌলি এটাও বাণীদের বলছে যে ও নিজের চোখে নাকি সেদিন বন্দুক চালাতে বাণীকে দেখেছে। আর কোর্টের এভিডেন্স ওলটপালট করে দিয়ে এখন নাকি বাণী সাধু সাজছে। এটাই বারবার পিনাকিকে বোঝানোর চেষ্টা করছে। পিনাকি আর দাদুর তো কথাগুলো একদমই ভালো লাগছিল না, মৌলি যেসব কথাবার্তা বলছিল। এই কারণে ওরা বাড়িতে চলে যায়। এরপর পরের সিনে আমরা দেখতে পাই মৌলি চলে গেছে এই মৌলির হাত করা পুলিশ কনস্টেবলটার কাছে। মৌলি অফিসারটাকে বলছে যে আপনাকে আমি নকল রিপোর্টটা জমা দিয়ে এসেছিলাম, কিন্তু তাহলে আসল রিপোর্টটা কোর্টে প্রডিউস হলো কি করে। মৌলির তো মাথায় শুধু এই প্রশ্নটাই ঘুরছে। অফিসারটা এরপর এমন একটা কথা বলে মৌলি তো শুনেই পুরো চমকে যায়। অফিসারটা মৌলিকে জানায় যে ও ঋণ শোধ করার জন্য এটা করেছে। মৌলি তো কথাটা শুনে পুরো চমকে গেছে। মৌলি অফিসারটাকে জিজ্ঞাসা করছে যে ও কার ঋণ শোধ করার জন্য এটা করেছে। অফিসারটা তখন মৌলিকে সমস্ত ঘটনাটা বলছে যে ও অনিরুদ্ধ চ্যাটার্জির ঋণ শোধ করার জন্য এই কাজটা করেছে। অফিসারটা মৌলিকে আরও জানায় যে মৌলির কথায় ও অনেক বড় ভুল করে ফেলেছে, আর সেই ভুলের জন্য ও আজকে সাসপেন্ডও হয়ে গেছে। এরপর অফিসারটা আসল কথাটা মৌলিকে জানায়। সেদিন যে মেয়েটাকে অনিরুদ্ধ বাঁচিয়েছিল গুন্ডাদের হাত থেকে, ওই মেয়েটা আসলে এই অফিসারটারই মেয়ে ছিল। তার জন্যই অফিসারটা মৌলিকে জানায় যে তার জন্য টাকার জন্য ও এই কাজটা করছিল, অনিরুদ্ধ না থাকলে তার মেয়েটাই হয়তো আজকে বাঁচতো না। মৌলি তখন অফিসারটাকে বলে যে ও নাকি একটা বোকা গাধা। অফিসার তখন মৌলিকে হাসতে হাসতে জানাচ্ছে, হ্যাঁ আমি যদি বোকা না হতাম তাহলে কি আপনার ফাঁদে আমি পা দিতাম। মৌলি তো এরপর অফিসারটার ওপর খুব চেল্লামিল্লি করছে যে অফিসারটা নাকি কথা দিয়ে কথা রাখেনি। অফিসারটাও মৌলির কথা শুনে খুব রেগে যায়। বলছে ম্যাডাম আপনার ভাগ্য ভালো যে কোর্টে আপনার নামটা আমি বলিনি, তা না হলে না আপনি এতক্ষণে জেলে যেতেন। তাই বলছি ভবিষ্যতে গলা তোলবার আগে একটু ভেবে দেখবেন। এই সিনটা দেখে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি যে অফিসারটা তো মৌলিকে পুরো ধুয়ে দিয়েছে। এরপর অন্য সিনে দেখা যায় অনিরুদ্ধ তো সকাল সকাল রেডি হয়ে গেছে পয়লা বৈশাখে দোকানের পুজো করবার জন্য। হাতি তো সেখানে আসে। হাতি এসে দুঃখ প্রকাশ করছে অনিরুদ্ধর কাছে, বলছে যে আগে কেমন পয়লা বৈশাখে হই হুল্লোড় করতাম আমরা বল। অনিরুদ্ধ তখন সাথীকে একটু কষ্টের সহিত বলছে আমি চেষ্টা করব মা সব কিছু যেন আগের মতন আবার হয়ে যায়। অনিরুদ্ধ এটাও বলে যে একটা সময় পর ওদের বড় হোটেল হবে, আর সেখানে সমস্ত এমপ্লয়ীদের এই পয়লা বৈশাখের দিন অনিরুদ্ধ বড় করে খাওয়াবে। সাথীরও তো অনিরুদ্ধ আর বাণীর ওপর সম্পূর্ণ ভরসা আছে, ও জানে ওর ছেলে আর বৌমা এটা করতে পারবে। অন্য সিনে আমরা দেখতে পাই মৌলি তো ভিকির সঙ্গে দেখা করতে চলে এসেছে। ভিকির সঙ্গে মৌলি কথা বলছে, তখনই সেখানে প্রশান্ত আসে আর মৌলির কাছে বলছে ম্যাডাম পেমেন্টটা ক্লিয়ার করুন। ব্যাস মৌলি তো খুব রেগে গেছে। একে তো কেসটা হেরে গেছে, তার ওপর প্রশান্ত এসে টাকা চেয়েছে। মৌলি তো প্রশান্তকে একটা ঠাঁসিয়ে চড় মারে। মৌলি চড়টা মেরে প্রশান্তকে বলছে আমি তোমাকে বলেছিলাম ড্যাডের ওপর গুলি চালাতে না বাণীর ওপর গুলি চালাতে, আর তুমি আমার ড্যাডের ওপর গুলি চালিয়ে দিলে। মানে এটা থেকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে প্রশান্ত তাহলে গুলিটা বাণীকে করতে গিয়ে পিনাকির ওপর গুলিটা চালিয়ে দিয়েছিল, আর এই সমস্ত কিছুর পেছনে মৌলির হাত ছিল। প্রশান্ত মৌলিকে বোঝানোর চেষ্টা করছে যে ও চেষ্টা করেছিল বাণীকে গুলি করার,
কিন্তু দুজনে এতটাই কাছাকাছি ছিল যে বাণীকে গুলি না করে ও পিনাকির গায়ে গুলিটা করে দেয়। মৌলি তো এরপর প্রশান্তকে বারবার করে দোষারোপ করছে, বলছে তোমার জন্যই আমার পুরো বানানো প্ল্যানটা ঘেঁটে গেল। মৌলি ভেবেছিল যে বাণী মারা গেলে ওর ছবিতে মালা পরাবে, কিন্তু সমস্ত প্ল্যান তো ভেস্তে গেছে। এরপর মৌলি ভিকিকে কিছু টাকা দিয়ে ওখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে ভিকি মৌলিকে আশ্বাস দিচ্ছে যে ও বাণীকে দেখে নেবে। এবার আর দূর থেকে ভিকি গুলি টুলি কিচ্ছু করার প্ল্যান করবে না, যা হবে বাণীর সামনাসামনি লড়বে ভিকি। কিন্তু ভিকির মৌলির কাছ থেকে একটাই পাওনা যে ওর যেন ভাগের পার্সেন্টেজটা মৌলি বাড়িয়ে দেয়। মৌলি তো আর এক শয়তানের গাছ। মৌলি মনে মনে বলছে আগে ভিকিকে দিয়ে বাণীকে সরিয়ে দিই, তারপর এই ছেলেটার গেম আমি এন্ড করব। মানে ভাবুন আপনারা, শয়তানের ওপর বাটপাড়ি চলছে। মৌলি এরপর জোরে জোরে চিৎকার করে হাসছে আর বলছে নতুন বছরের প্রথম দিনই হবে বাণীর জীবনের শেষ দিন। অন্যদিকে দেখা যায় একটা সুন্দর মুহূর্ত ঘটে গেছে। বাণী তো নিজের বাড়িতে ফিরে এসেছে। এদিকে সাথী বাণীকে বরণও করে নিচ্ছে। সাথী বাণীকে বলছে যে আমার না নতুন বছরে যে কি আনন্দ হচ্ছে, আমার ঘরের বৌমা ঘরে ফিরে এসেছে। এরপর অনিরুদ্ধ দেখা যায় নতুন বছরে সবাইকে একটা বেশ সুন্দর সারপ্রাইজ দেয়। অনিরুদ্ধ নতুন বছরে সকলের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে আর সেগুলো সকলের হাতে তুলে দেয়। সকলে তো উপহার পেয়ে যে যে যার মতন ঘরে চলে যায়। অনিরুদ্ধ প্রথমে তো বাণীকে কিন্তু কোনো উপহার দেয়নি। এরপর সকলে যখন চলে যায় তখন বাণীকে অনিরুদ্ধ পার্সোনালি উপহারটা দেয়। বাণী তো উপহারটা খুলেই দেখে একটা বেশ সুন্দর শাড়ি অনিরুদ্ধ বাণীকে গিফট করেছে। বাণীর তো অনিরুদ্ধ দেয়া শাড়িটা দেখে বেশ পছন্দ হয়। এরপর বাণী আগের যে ঘটনাগুলো ঘটেছিল বাণীর সঙ্গে, পুরানো দিনের কষ্টের কথা অনিরুদ্ধকে জানাচ্ছে। অনিরুদ্ধকে বলছে যে আগে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন বাণীর বাবা বাণীর জন্য শাড়ি কিনে আনতো নতুন। বাণীদের অবস্থা তো খুব একটা ভালো ছিল না, তার সত্ত্বেও বাণীর বাবা বাণীর জন্য শাড়ি কিনে আনতো, কিন্তু নিজের জন্য কখনো কিছু কেনেনি। তাই বাণীর কাছে এই নববর্ষের উপহার খুব দামি। অনিরুদ্ধ বাণীকে বোঝাচ্ছে যে বাবা মারা এমনই হয়, নিজের খাবার মেয়ের মুখের ওপর তুলে দেয়। আপনাদের কি মনে হয় বাণীর এই সুন্দর সংসারে মৌলি কি আবারও বাধা সৃষ্টি করতে পারবে, নাকি অনিরুদ্ধ সবসময়ের মতন বাণীকে বাঁচিয়ে নেবে? কমেন্টে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন।